বিএনপির নেতৃত্বাধীন রাজপথের জোটের মধ্যে অভিমান, দূরত্ব, একলা চলার অভিযোগ, মানতে নারাজ সরকারি দল। শপথ নিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ৪৯ সদস্য। নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র, দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয়। উন্নতি হচ্ছে না হাওরের পরিস্থিতি, উল্টো পানি বাড়ছে সব নদ নদীর, আছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এক দশকেও সাভারে চালু হয়নি চামড়া শিল্পের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, মেলেনি বৈশ্বিক সনদও, কোরবানির আগেই কার্যকর পদক্ষেপের তাগিদ। তৃণমূল আবার নাকি বিজেপি? ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল নির্ধারণ হবে আজ। বিধানসভার ২৯৩ আসনের ভোট গণনার জন্য স্থাপন করা হয়েছে ৭৭টি কেন্দ্র। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। বিএনপির রাজপথের শরিকদের ১২ দলীয় জোটের কার্যক্রম কি? এমন প্রশ্নে শরিকদের কেউ বলেছেন কার্যত নিষ্ক্রিয় এই জোট। তাদের আশঙ্কা বিএনপি হয়তো একলা চলনীতিতে ঝুঁকেছে, যে কারণে এই দূরত্ব। অন্যদিকে বিএনপি বলছে জোট সঙ্গীদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন নেই, আর জোট রক্ষায় বিশেষ নজরের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আন্দোলন, নির্বাচন ও ভোটের রাজনীতি সার্বিকভাবেই জোট গঠনের সংস্কৃতি বেশ পুরনো। ৯০ এরশাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোটের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। জোট নির্ভর রাজনীতির অংশ হিসেবে ২০১২ সালে ২০ দলীয় জোট গঠন করে বিএনপি। রাজনৈতিক নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ এক দশক পর সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের গতি ও ব্যাপ্তি বাড়াতে ২০২২ সালে ২০ দলীয় জোট অনানুষ্ঠানিকভাবে ভেঙে দিয়ে গঠন করা হয় ১২ দলীয় জোট। সবশেষ ত্রয়োদশ নির্বাচনেও জোটবদ্ধ হয়েই নির্বাচন করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এখন প্রশ্ন উঠেছে, রাষ্ট্র ক্ষমতায় আসার পর বিএনপির সঙ্গে যুগপৎ শরিকদের রাজনৈতিক হালচাল কতটা সচল? যে ২-৩টা দল পার্লামেন্টে আছেন তারা একভাবে সরকারের অংশ আছেন, এর বাইরে তো বিপুল অধিকাংশ দলই এর বাইরে। তাদের সাথে বিএনপি বা বিএনপির সরকারের রাজনৈতিক সম্পর্কটা কি, এগুলো নিয়ে আসলে কোনো আলাপ আলোচনাই হয়নি। তো বস্তুত বলতে পারেন এখন এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতা, এবং যত দিন যাচ্ছে এক ধরনের আরও দূরত্ব তৈরি হচ্ছে। তো রাজনীতির কোনো কর্মসূচি বিএনপি তো পালন করছে না, তাহলে আমাদের কথা মনে থাকবে কেন? তারেক রহমান নিজে এবং তার মন্ত্রীরা সারা দেশে একযোগে ৫৪টা নদী খাল খননের কর্মসূচি বাস্তবায়নে তারা অংশগ্রহণ করেছেন। এই বিশাল কর্মযজ্ঞে, দেশের মানুষের পক্ষের একটা কর্মযজ্ঞে আমাদেরকে দাওয়াতটাও করা হয়নি। বিএনপির সঙ্গে সমমনা বা জোট নির্ভর কার্যক্রমে ভাটা পড়ার কোনো কারণ আছে কি? আমার ধারণা হয়েছে বিএনপি সম্ভবত একলা চলর নীতি কৌশলে বিএনপি গ্রহণ করেছেন। সেই জায়গা থেকে যে জন্য আমি দেখছি যে জামাত তার অন্যান্য বন্ধুদের সাথে যেভাবে তাদের যারা অর্গানিক রিলেশনশিপ, বোঝাপড়া, সমঝোতা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে, বিএনপি সেদিক থেকে মনে হয় কিছুটা উল্টো পথেই তারা হাঁটছেন। তবে জোট বা সমমনাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান এই নেতা। আন্তঃসম্পর্কের যে কোনো ঘাটতি জোটের শরিক দলগুলোর সাথে কোনোভাবেই এটা হয়নি, বরং আন্তঃসম্পর্ক অত্যন্ত মজবুত, অত্যন্ত ভালো। আক্ষেপ, আনন্দ এবং ইচ্ছা পূরণ, এই সবগুলো মিলেই তো একটা রাজনৈতিক প্রসেস হয়। জোটের যে দলগুলো বা শরিক দলগুলোর সাথে কারা কথা বলবে, সেটা দায়িত্বপ্রাপ্ত নেতা তো আছেন আমাদের, তারা তো প্রতিনিয়ত হরহামেশাই তারা কথা বলছেন, আলাপ করছেন। বিশ্লেষকদের পরামর্শ, সমমনাদের সঙ্গে বিএনপির সুসম্পর্ক বজায় রাখা খুব জরুরি। যে জোট এবং যেই অঙ্গ সংগঠন নিয়ে বিএনপি এই ক্ষমতায় এসেছে তাদেরকে সবসময় মূল্যায়নটা করা এবং তাদের কাছাকাছি থাকা। এখন প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ট্যুর করছেন, রাজনৈতিক ট্যুরগুলো, সেখানে কিভাবে ওই সমাবেশগুলোতে, এই প্রোগ্রামগুলোতে অন্যান্য
লোকজনকে কীভাবে রাখা যায় সেটা ভেবে নিলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। কোনো স্বার্থ নয়, রাজনৈতিক সহাবস্থানের চর্চা অব্যাহত রাখতে শরিকদের মূল্যায়ন দূরে নয় কাছে টানাই শ্রেয় বলছেন রাজনীতি বিশ্লেষকরা। সফল করা 6 মাস। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে 49 সদস্য। রবিবার রাতে সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে গণতন্ত্র, দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করার আশাবাদ জানান সংরক্ষিত আসনের এমপিরা। ত্রয়োদশ জাতীয় সংসদের 50টি সংরক্ষিত আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জনের নামে গেল 30শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি জোটের 36 জন, জামাত 12 এবং স্বতন্ত্র 1 জন। রবিবার রাতে সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ শেষে গণতন্ত্র, মানবাধিকার ও নারীর ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় জানান সংরক্ষিত আসনে সরকারি দলের নতুন সংসদ সদস্যরা। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে মজবুত করে ধরে রাখার জন্য আমি আমার সমস্ত জীবনকে উৎসর্গ করেছি যেভাবে, ঠিক সেইভাবে আমি আগামী দিনের সাথে কাজ করতে চাই। আমরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, যেখানে মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ তার কথাগুলো বলতে পারে না, অসহায় নিপীড়িত মানুষের কথাগুলো আমরা সংসদে বলবো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। আর সংসদকে জবাবদিহিতার কেন্দ্রে পরিণত করতে চান বিরোধী দল থেকে শপথ নেয়া এমপিরা। আমরা আসছি সহযোগিতার হাত আমাদের সবসময় প্রসারিত। আমরা চাইব একে অন্যে আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে আমাদের এই সমাজটা গঠন করি। একটা সময় যেন সরাসরি নির্বাচন করেই নারীরা সংসদে আসতে পারেন। শপথ কমপ্লিট করার মাধ্যমে আসলে আমরা সেটার দিকে এগিয়ে গেলাম আরো এক ধাপ। তরুণদের সাথে এসে হাত মিলিয়েছি বাংলাদেশকে সংস্কারের জন্য। এই সংস্কারের রাজনীতিটাকেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। চিফ হুইপের আশা, জাতীয় সমস্যার সমাধান এবং দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা। নারীদের ক্ষমতায়ন হচ্ছে এই দেশের মানুষের জন্য। তারেক রহমানের প্রোগ্রামটাই হলো এই দেশের নারী অর্ধেক, সেই অর্ধেক নারীকে সামনে নিয়ে আসা এবং তাদের স্বাবলম্বী করা এবং তাদের ক্ষমতায়িত করা, তার উদ্যোগ হিসেবে আজকের এই কাজ হিসেবে। তিনি জানান, গেজেট প্রকাশ না হওয়ায় এদিন শপথ নিতে পারেননি এনসিপির নুসরাত তাবাসসুম। সোমবার, মঙ্গলবার তিনি শপথ নিতে পারবেন। গেজেট হইতে দেরি হওয়ার কারণে তিনি আজকে শপথ নিতে পারেন না। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নতি হচ্ছে না হাওরের পরিস্থিতির, উল্টো ওই অঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে, আরও আছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। ফলে পরিস্থিতি আরও নাজুকের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, হাওরের কৃষককে আগাম সতর্ক না করা এবং দ্রুত ফসল তোলার আধুনিক ব্যবস্থা না করা গেলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব নয়। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে সম্প্রতি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হাওর এলাকায়। এরই মধ্যে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ধানও। ধান কাটতে না পারায় সবই নষ্ট হচ্ছে পানির নিচে, আর যেসব ধান কাটা হয়েছে পানি উঠে এবং বৃষ্টির প্রভাবে তাও নষ্ট। এই অবস্থায় দিশেহারা কৃষকের অপেক্ষা বৃষ্টি ও বন্যার পানি কমা নিয়ে। কিন্তু এ বিষয়ে এখনই কোনো সুখবর নেই, বরং ভারী বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন, যাতে আরও নাজুক হতে পারে পরিস্থিতি। বৃষ্টিপাতটা যত বাড়বে, বৃষ্টি হতে পরিস্থিতি একটা খারাপের দিকেই যাবে। তখন আমরা যেটা দেখছি এখন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস, সেটা দেখা যায় আগামী 3-4 দিন উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের ইয়েটা বেশি থাকবে। হাওর এলাকায় প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এখনো, যা আরও বাড়ছে। তাই সামনে এই ঝুঁকি আরও বাড়বে বলে শঙ্কা বন্যা পূর্বাভাস কেন্দ্রেরও। নতুন করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ম্যাক্সিমাম নদী, বলতে গেলে প্রায় সকল নদীরই পানি বৃদ্ধি পাচ্ছে, গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। কালনী কুশিয়ারাতে যদি বিপদসীমা অতিক্রম করে, সেক্ষেত্রে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও 1 সপ্তাহের মতো লাগবে পানি বিপদসীমার নিচে নামার জন্য, কেননা খুবই ধীর গতিতে পানিগুলো নামছে। কিন্তু যদি বৃষ্টি চলমান থাকে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে কৃষকদের আগাম সতর্কতা এবং দ্রুত ফসল ঘরে তোলার ব্যবস্থাপনা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সীমাহীন। এখানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার হেক্টর জমির ধান কেটে ফেলা যায়,
মেকানিক্যাল ওয়েতে, কাজে সেই যান্ত্রিক যে আমাদের সমস্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমাধান করতে হবে। এটা কিন্তু নতুন একটা ডাইমেনশন আমরা তৈরি করতে পারি, যে অতি দ্রুত সময় আমরা ইভেন সাবমার্জিবল সিচুয়েশনের মধ্যে আমরা ধানগুলো কেটে নিয়ে আসতে পারি। হাওরে ফসল হারিয়ে নিঃস্ব হয়েছে বহু কৃষক পরিবার। ক্ষতি সইতে না পেরে ঘটেছে কৃষকের মৃত্যুর ঘটনাও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে চামড়া শিল্প স্থানান্তরের প্রায় 1 দশক হতে চললেও এখনও চালু হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, মেলেনি বৈশ্বিক সনদ। আর এতে বিদেশের বাজারে মিলছে না চামড়ার কাঙ্ক্ষিত দাম। এর মধ্যেই প্রক্রিয়াজাতকরণের উপকরণের দাম বৃদ্ধি এ খাতকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, নজিরবিহীন অব্যবস্থাপনার সম্ভাবনাময় শিল্প অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না। বড় অপচয় ঠেকাতে কোরবানির আগেই সরকারকে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তাদের। দূষণমুক্ত পরিবেশ আর আধুনিকায়নের আশায় 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। কিন্তু প্রায় 10 বছর পরও পুরোপুরি সচল হয়নি সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। ফলে বৈশ্বিক মান অনুযায়ী বর্জ্য শোধন না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক LWG সনদ। এতে বিদেশি নামি দামি ব্র্যান্ডগুলো মুখ ফিরিয়ে নেয় বিশ্ববাজারে পানির দরে বিক্রি করতে হচ্ছে দেশের উন্নত মানের চামড়া। শুধু তাই নয়, দেশি চামড়া অবিকৃত থেকে গেলেও বিদেশি ক্রেতার চাহিদা মেটাতে উল্টো আমদানি করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে সিইটিপি নির্মাণ ও পরিচালনা নিয়ে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নজিরবিহীন। সিইটিপি আমরা সমাধান করতে পারলাম না, এটা তো এই সেক্টরের জন্য বিস্ফোরক। এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে কিভাবে একটা ভালো উদ্যোগের সমাধান আমরা করতে পারি নাই, কোন কারণে। সিইটিপি সংকটের মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রাসায়নিক দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিশেষ করে চামড়া প্রক্রিয়াজাতকরণের অপরিহার্য উপকরণ সোডার দাম 1 মাসের ব্যবধানে কেজিতে 30 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 230 টাকায়। কেমিক্যালের দামটা ভেরি হাই। বাংলা সোডা যেটা ডলে দেওয়ার আগেই লাগে, এই সোডা পার কেজি 30 টাকা ছিল, ইদানিং এটা আপনার 250 টাকা হয়েছে 1 মাসের ভিতরে। দ্যাট ইজ, আমি মনে করি যে এটা যুদ্ধ সব কিছু নিয়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে বাঁচাতে বিগত সরকারের ভুলের পুনরাবৃত্তি না করে এখনই কার্যকর ও সাহসী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দ্রুততার সাথে পদক্ষেপ, কমিটি হোক, রিভিউ হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ হোক, এটা নেওয়া দরকার। দ্বিতীয় হলো যে একটা রিভিউ করা দরকার। নতুন করে এই সেক্টরকে যদি আগায় নিতে চাই তাহলে এই জায়গাটাতে আমাদের অ্যাডভান্সমেন্টের দরকার আছে কিনা। আসন্ন কোরবানির ঈদের আগেই চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে নতুন নীতিমালা ও বাজার তদারকি নিশ্চিত করা না গেলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে সম্ভাবনাময় এ শিল্প। টাইমলাইন ঘোষণা করা সরকার পারে কিনা যে আমরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মহানগরীর 1.25 কোটি মানুষের পয়ঃনিষ্কাশন আর পলিথিনের স্তূপে রুদ্ধ হয়ে আছে কর্ণফুলী। কঠিন বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ, যা সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে। বিষাক্ত বর্জ্যের প্রভাবে নদীটি এখন মাছের জন্য মৃত্যুপুরী। এমন করুণ দশার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি লুসাইকন্যা থেকে নেমে আসা যে কর্ণফুলী চট্টগ্রামকে আগলে রেখেছে, আজ সেই নদী ধুঁকছে মানুষের তৈরি বর্জ্যের ভারে। নগরের চাকতাই খালসহ অসংখ্য নালা দিয়ে প্রতিদিন কয়েক হাজার টন কঠিন ও তরল বর্জ্য এসে মিশছে এই নদীতে। সিটি কর্পোরেশন মাত্র 40 ভাগ বর্জ্য অপসারণ করতে পারলেও বাকি 60 ভাগেরই শেষ ঠিকানা এই কর্ণফুলী। বিষাক্ত বর্জ্যের কারণে মরছে মাছ। গবেষকরা বলছেন, এরই মধ্যে হারিয়ে গেছে অন্তত 35 প্রজাতির দেশীয় মাছ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কর্ণফুলীতে যে মাছগুলো আপনি পেতেন সেগুলো কি পাচ্ছেন? এখন আর পাচ্ছেন না। অনেক প্রজাতির মাছ কিন্তু হারিয়ে গেছে। মাছের যে ব্রিডিং গ্রাউন্ড আপনার, সেটা পোনা ছাড়বার জন্য যে উপযুক্ত হবে সেটা তো নাই। অনেকগুলো মাছ আছে নদীর এবং জলজ পরিবেশের তলদেশ থেকে, জলাশয়ের তলদেশ থেকে খাদ্য গ্রহণ করে, সেগুলো পলিথিন ছাড়া কিছুই নাই।
এই অবস্থার জন্য অপরিকল্পিত নগরায়ন আর সুয়ারেজ সিস্টেমের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান যেন কেবলই রুটিন মাফিক দায়সারা কাজ, এমন অভিযোগ গবেষকদের। এখানে পানির মানমাত্রা অনেক নিম্ন, এখানে সেডিমেন্টেশন অনেক বেশি, এখানে নাব্যতা কম বলে জলোচ্ছ্বাসে নদীর উপরিভাগ শহরের তুলনায় উঁচু হয়ে যায়। যেসব যন্ত্রপাতি আছে এগুলো অকেজো কিংবা অন্য প্রকার, এবং যারা দায়িত্বে আছে তারা পরিবেশকে লালন করে না। এদিকে কর্ণফুলীর দূষণ রক্ষায় কঠোর পদক্ষেপের কথা বলছে প্রশাসন। ফ্যামিলি ওয়েস্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যা আছে সেগুলো যেন সেখানে না ফেলতে পারে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে, এবং সংশ্লিষ্টদের আমি বলবো তারাও এর বিষয়ে সোচ্চার হবে। তবে কেবল আশ্বাস নয়, কর্ণফুলীর বোবাকান্না থামিয়ে দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড সচল রাখতে এই নদীকে তার পুরনো যৌবন ফিরিয়ে দেয়াই এখন সময়ের দাবি, এমন মত সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গাইবান্ধায় গ্রাহকের সঞ্চয়ের প্রায় $1.5 কোটি টাকা নিয়ে রাতারাতি লাপাত্তা তিশা ফাউন্ডেশন নামের একটি কথিত এনজিও। শহরতলির ডিবি রোডের সুখ শান্তির বাজার এলাকায় তাদের অফিসে তালা ঝুলছে। গা ঢাকা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। উচ্চ মুনাফা ও সহজ শর্তে ঋণের প্রলোভনে পড়ে বিপাকে অর্ধশত ব্যবসায়ী। গাইবান্ধা শহরতলির সুখশান্তির বাজার এলাকার এই ভবনে একসময় ছিল জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস। গেল 22 এপ্রিল ভবনের 3 তলায় কার্যক্রম শুরু করে তিশা ফাউন্ডেশন। গ্রাহক জোগাড় করতে চটকদার সুবিধা আর মন ভোলানো কথার জাল বিছায় সংস্থাটি। 20,000 টাকা সঞ্চয়ে 2 লাখ এবং 1 লাখ টাকা সঞ্চয়ে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দেয় সংস্থাটির কর্মকর্তারা। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় ফাঁদে পড়েন সদর উপজেলার অর্ধশতাধিক ব্যবসায়ী। মাত্র 7 দিনেই জমা দেন অন্তত $1.5 কোটি টাকা। ঋণ বিতরণের কথা ছিল 29 এপ্রিল। তার আগেই অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। আমি এই এনজিওতে ফর্ম করছি 50,000 টাকা দিয়ে, আমার হলে 5 লাখ টাকা দিবে ওনারা। আসার পরে এই চক্র পাল্লাতে করছি। আর এখান থেকে অনেকজনেরই টাকা নিচ্ছে, প্রায় অনেকে তো অজানা, অনেকে এখনো জানাই নাই। টাকা ফেরত পেতে থানায় অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগীরা। এই পৌরসভার মধ্যে তিশা ফাউন্ডেশন নামে একটা এনজিও কাজ করত। হঠাৎ করে সেই ফাউন্ডেশনের লোকজন উধাও হয়ে গেছে, এরকম একটা সংবাদ পেয়েছি। এই সংবাদের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। এখন বাড়িটা বর্তমানে তালাবদ্ধ, সবাই পলাতক আছে। অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল ফোনে ওই এনজিওর ব্রাঞ্চ ম্যানেজারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় ফোনটি। ডিবিসি নিউজ ডেস্ক। সক্ষমতা আছে, তারপরও হাম আক্রান্তদের চিকিৎসায় নতুন আইসোলেশন ইউনিটের বাড়তি দায়িত্ব না নিতেই রোগী ভর্তির সংখ্যা কমানো দেখানো হচ্ছে, এমন অভিযোগ ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিশু ওয়ার্ডের ভেতরেই আইসোলেশন ইউনিট খোলায় ঝুঁকিতে অন্য রোগীরাও। এ নিয়ে ক্ষোভ বাড়ছে রোগীর স্বজনদের মাঝে। গেল মাস থেকে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে ভিড় শুরু হয় হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের। এপ্রিলে ভর্তি হয় 236 শিশু, মৃত্যু হয় 5 জনের। চলতি মে মাসের প্রথম 2 দিনেই ভর্তি হয়েছে 22 শিশু, এমন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। 43 জন শিশু ভর্তি আছে হামের উপসর্গ নিয়ে। ভর্তি রোগীর সংখ্যা কম দেখানোর কারণ জানতে চেয়ে সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের। হামের রোগী এখন বর্তমানে অনেক বেশি, যার জন্য হচ্ছে আগে 2টা রুম ছিল আইসোলেশন কেয়ার এর জন্য, কিন্তু এখন হচ্ছে আরও একটা রুম বৃদ্ধি করা হয়েছে। রোগীর পরিমাণ আগের থেকে তুলনামূলক অনেক বেশি হয়ে গেছে হাম রোগী। রোগীর স্বজনদের অভিযোগ, হাম আক্রান্ত চিকিৎসায় নতুন আইসোলেশন ইউনিটের বাড়তি দায়িত্ব না নিতেই ভর্তি রোগীর সংখ্যা কম দেখানো হচ্ছে। পাশাপাশি শিশু ওয়ার্ডের মধ্যেই আইসোলেশন ইউনিট খোলায় অন্য শিশুরাও ঝুঁকিতে। যত হাম রোগীগুলো আছে সেগুলো ঢুকে তারা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এক রুমের মধ্যে এক বেডের পাশাপাশি তারা হচ্ছে জায়গা দিচ্ছে। এতে করে আমার বাচ্চাও এফেক্টেড হচ্ছে। হামের বাচ্চাদের জন্য কোনো ভালো একটা পরিবেশ নাই, ভালো একটা রুম নাই। প্রত্যেকটা বেডে 3 থেকে 4 জন করে রুগী, 3 জন রুগী এভাবে যদি দেয় আমাদের বাচ্চারা সুস্থ কিভাবে হবে? হাম রোগের আক্রান্ত রুগীদের এনে যদি স্বাভাবিক বাচ্চাদের পাশে রাখে তাহলে মনে করেন যে ওই বাচ্চারাও তো আক্রান্ত হতে পারে। দ্রুত নতুন আইসোলেশন ইউনিট চালুর আশ্বাস হাসপাতালের তত্ত্বাবধায়কের। গত 24 ঘন্টা 48 ঘন্টায় কিছু হামের রোগী একটু বেশি বাড়তেছে। এতদিন আমাদের এখানে 20 জন 22 জনের পরিমাণ ভর্তি ছিল। এই যে বাড়তি রোগীর চাপ, এদেরকে কিভাবে তাদের বেড সংকলন করা যায় এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি। সিভিল সার্জন অফিসের তথ্য মতে
জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 279 জন শিশু। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হচ্ছে আজ। 16 এপ্রিল নিখোঁজ হন তিনি সহ আরও এক বাংলাদেশি শিক্ষার্থী। 8 দিন পর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঠিক কখন নাগাদ দেশে পৌঁছাবে, আর পরিবারের পক্ষ থেকে তার মরদেহটি গ্রহণ করতে কারা এসেছেন জানাবেন? আর কিছুক্ষণ পরে অর্থাৎ 8:40 কিন্তু লিমনের মরদেহবাহী সেই বিমানটি ল্যান্ড করার কথা বাংলাদেশে। ইতিমধ্যে কিন্তু লিমনের পরিবারের পক্ষ থেকে তার বাবা মা ভাই সহ বেশ কয়েকজন এসেছেন বিমানবন্দরে এবং তারা কিন্তু যেই কাগজপত্রের যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করছেন। আপনাকে একটু দেখাতে চাই, আমার পিছনে কিন্তু লিমনের মামা রয়েছেন আমাদের সাথে। আমি তার কাছে জানতে চাই যে মরদেহ এখান থেকে নেয়ার পরে কোথায় কিভাবে দাফন করবে? জামালপুরের বান্দারগঞ্জ ওর দেশের বাড়িতে। আপনারা কতটুকু জানতে পেরেছেন এই হত্যাকাণ্ডের বিষয়ে? আপনারা যতটুকু জানছেন আমরাও ঠিক ততটুকু জানছি, যেহেতু বিচার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে পুরোপুরি প্রপার ইনফরমেশন এখনো আসেনি, তবে তদন্ত সাপেক্ষে তদন্ত শেষ হলে তখন বোঝা যাবে যে আসলে কি হয়েছে। আমরা শুধু ন্যায় বিচার চাচ্ছি, আর কিছুই না। ন্যায় বিচার চাচ্ছি, কারণ এরকম একটা মেধাবী স্টুডেন্ট দেশের থেকে হারিয়ে গেছে। এটা আপনাদের জন্য যেমন কষ্ট, আমাদের জন্য তো অবশ্যই কষ্টের। আমরা শোকাহত এবং আমাদের স্বপ্ন শেষ। আমাদের ভাগিনা যে স্বপ্ন নিয়ে আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিল সেই স্বপ্নটা শেষ হয়ে গেছে। আমরা দেখেছি যে লিমনের সাথে তার আরেকজন সহপাঠীকেও হত্যা করা হয়েছে। দুই হত্যাকাণ্ড কি একই ঘটনা? আপনারা কতটুকু জানতে পেরেছেন? কাছাকাছি, যেহেতু ওরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, একই রকম। আর যে এই ঘটনাটা ঘটিয়েছেন, যে হত্যাকাণ্ড করেছেন, এখন যেটা জানা যায় সে মানসিক ভারসাম্যহীন। তার ফ্যামিলির সাথেও নাকি সে এরকম বিগত দিনে করেছে, এটা পরবর্তীতে জানা গেছে। সুনন্দা শুনছিলেন, তার মামা বলছিলেন যে তারা কিন্তু চাচ্ছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত কিন্তু চাচ্ছেন তারা। আমরা পরবর্তীতে আরো জানাবো। কিছুক্ষণের পরে কিন্তু লাশ এসে পৌঁছাবে, মরদেহবাহী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এসে পৌঁছাবে। তারপরে কিন্তু আমরা বিস্তারিত জানাবো। সুনন্দা। আঞ্জাম, ধন্যবাদ আপনাকে। তৃণমূল আবার নাকি বিজেপি? ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল নির্ধারণ হবে আজ। বিধানসভার 293 আসনের ভোট গণনার জন্য স্থাপন করা হয়েছে 67টি কেন্দ্র। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোট গণনা। পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয়েছে ভোট গণনা, তারপর খোলা হবে ইভিএম। 294 আসনের ভোট গণনার কথা থাকলেও একটি কেন্দ্রের ভোট স্থগিত করায় গণনা করা হবে 293টির। নির্বাচনের মতোই গণনা প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া অবস্থানে নির্বাচন কমিশন। ভোট গণনার প্রতিটি কেন্দ্রে থাকছে সিসিটিভির মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা। গত 23 এপ্রিল প্রথম দফায় 152টি আসনে এবং 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণ হয়। আটলান্টিক মহাসাগরে একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। সিএনএন-এর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত একটি সংক্রমণ নিশ্চিত করা হয়েছে এবং আরও 5টি সংক্রমণের ঘটনা তদন্ত করা হচ্ছে। এদিকে আক্রান্তদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাহাজটি আর্জেন্টিনার উশুইয়া থেকে কেপ ভার্দে যাওয়ার পথে এই সংক্রমণের ঘটনা ঘটে। ভাইরাসটি ইঁদুর বাহিত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পানামা খাল নিয়ে এবার মুখোমুখি অবস্থানের বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। নতুন করে পানামা খাল নিয়ে শুরু হয়েছে ভূ রাজনৈতিক লড়াই। যুক্তরাষ্ট্রের দাবি সমুদ্র বাণিজ্য নিয়ে রাজনীতি করছে চীন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বেইজিং বলছে যুক্তরাষ্ট্রই পানামার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে।
বিশ্ব বাণিজ্যের প্রায় 6% পণ্য পরিবহন হয় পানামা খাল দিয়ে। কিন্তু সম্প্রতি এই গুরুত্বপূর্ণ জলপথটি ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। চলতি বছরের জানুয়ারিতে পানামা সুপ্রিম কোর্ট হংকং ভিত্তিক কোম্পানি সিকে হাচিসনের বন্দর পরিচালনার চুক্তি বাতিল করে। এরপরই সাময়িকভাবে বন্দরের দায়িত্ব দেওয়া হয় ইউরোপের 2 কোম্পানিকে। এর পরপরই পানামার পতাকাবাহী জাহাজগুলো নিজেদের বন্দরে আটকে রাখার অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দাবি বেইজিং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। উল্টো ওয়াশিংটনের দিকেই আঙ্গুল তুলেছে বেইজিং। তবে যুক্তরাষ্ট্র ও চীনের এই পাল্টাপাল্টি অবস্থানের মাঝখানে পড়ে বিপাকে পানামা। দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন চীনের সাথে তাদের সরাসরি কোনো বিরোধ নেই। চীনের সাথে আমাদের কোনো সমস্যা নেই। আমরা মূলত যুক্তরাষ্ট্র ও চীন এই দুটি পরাশক্তির মধ্যকার দ্বন্দ্বে স্রোতের মতো ভেসে যাচ্ছি। আমরা চাই না এই ভূ রাজনৈতিক সংঘাত আরও বাড়ুক। পানামা খালের এই সংকট এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জেরে কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক ফার্নান্দিস রাউক জানান, এই জলপথগুলোতে সামান্য ব্যাঘাত ঘটলেও তা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়াবে এবং সাপ্লাই চেইনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। বিশেষজ্ঞদের মতে পানামা খাল থেকে হরমুজ প্রণালী সমুদ্রপথের এই সংকট প্রমাণ করে যে পরাশক্তিগুলো এখন বাণিজ্যের চেয়ে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে পণ্য পরিবহন শুধু ব্যয়বহুলই হবে না, বরং আন্তর্জাতিক সমুদ্র আইনের ভবিষ্যৎ নিয়েও বড় ধরনের প্রশ্ন দেখা দেবে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।